Hello student. Today I will discuss about the global positioning system, that is GPS. We all know the GPS. The full form is GPS is global positioning system. It is a system governed by United States Department of Defense. In this tutorial, I will discuss various segments of GPS system and how it works and the importance of GPS in our life. Okay, let's start. What is GPS? GPS, which stands for Global Positioning System, is the only system today able to show you your exact position on the earth anytime, in any weather, anywhere. History of GPS. আমাদের কি জানতে হবে এই জিপিএস সিস্টেমটি কিভাবে এলো? না, এই জিপিএস সিস্টেমটা আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা নতুন সিস্টেম নয়। যখন জিপিএস সিস্টেমটি আসেনি বা গ্লোবাল পজিশন সিস্টেম আসেনি, তখন বিভিন্ন কম্পাসের মাধ্যমে বা ট্রায়াঙ্গুলেশন পদ্ধতিতে আমরা কোনো একটা স্থানের সে তার ল্যাটিটিউডাল ভ্যালু বা লঙ্গিটিউডাল ভ্যালু বা অক্ষাংশগত মান বা দ্রাঘিমাগত মান আমরা নির্ণয় করতাম। তো সেটা ছিল একটা গাণিতিক পদ্ধতি এবং তার একুরেসি লেভেলটা খুব একটা উন্নত মানের ছিল না। এর ফলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে, সে প্রতিরক্ষা মন্ত্রক 1960-এর দশক থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করে। তারা সর্বপ্রথম 1969 খ্রিস্টাব্দে কি করে ডিফেন্স নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম পারফর্ম করে। দেন 1973-এর নাভাস্টার নামে গ্লোবাল পজিশনিং সিস্টেম তারা ডেভেলপ করে। এটা ফার্স্ট তাদের প্রজেক্ট গ্রহণ করা হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। এরপর ধীরে ধীরে যত সময় গড়িয়ে যাচ্ছিল, তত জিপিএস এর প্রয়োজনীয়তা দিনের পর দিন বাড়তে লাগলো এবং সেই সঙ্গে টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে জিপিএস সিস্টেমটিও নতুন মাত্রায় রূপ পেল। এর ফলে 1978 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স কি করলো, সর্বপ্রথম তারা 4টা স্যাটেলাইট পাঠিয়েছিল এই পুরো প্রজেক্টটা করার জন্য। অর্থাৎ কোনো একটা স্থানের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত মান এবং তার সঙ্গে তার উচ্চতা পরিমাপ করার জন্য তারা সর্বপ্রথম 1978 খ্রিস্টাব্দে 4টা স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করেছিল। এরপর কি হয়েছিল, 1978 খ্রিস্টাব্দে আমরা দেখলাম যে 4টা স্যাটেলাইট পাঠানো হলো, কিন্তু 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট তারা স্যাটেলাইট পাঠিয়েছিল 24টি। এর মধ্যে ইনিশিয়াল অপারেশনাল ক্যাপাবিলিটি ছিল, সম্পূর্ণরূপে তারা কাজ করাতে সক্ষম হয়নি, কিন্তু 1995 খ্রিস্টাব্দে ফুল অপারেশনাল ক্যাপাবিলিটির মধ্যে চালু হয়ে যায়। অর্থাৎ 1995 খ্রিস্টাব্দের পর থেকে তাদের প্রেরিত যে স্যাটেলাইটগুলো, সেই স্যাটেলাইটগুলো সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে। কিন্তু সর্বপ্রথম তারা যখন স্যাটেলাইটগুলো প্রেরণ করেছিল, কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক ব্যবহার করত তাদের প্রেরিত ডাটাগুলো। জনসাধারণের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ছিল। কিন্তু একটা দুর্ঘটনা ঘটার ফলে 1980 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রোগান জনসাধারণের জন্য এই জিপিএস সিস্টেম খুলে দেন এবং তখন জনসাধারণ সীমিতভাবে গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করতে শুরু করে। কিন্তু সে সময় প্রতিরক্ষার জন্য যে প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, তারা কি করলো, জনসাধারণের জন্য একুরেসি লেভেলটা
কম করে দিয়ে তারা জনসাধারণের ব্যবহার করার জন্য খুলে দিয়েছিল। কিন্তু 1 মে 2000 সালে তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মিস্টার বিল ক্লিন্টন। তিনি সবার জন্য, সর্বসাধারণের জন্য বা জনসাধারণের জন্য তাদের জিপিএস সিস্টেমটি উন্মুক্ত করে দিলেন এবং তখন যে অ্যাকুরেসি লেভেল ছিল, মিলিটারি অ্যাকুরেসি লেভেল এর সমান অ্যাকুরেসি লেভেল কিন্তু জনসাধারণ ব্যবহার করতে শুরু করলো। তার আগের একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে 1999 সাল। আমরা সালটা সম্পর্কে জানি। 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে। সে সময় ভারত থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রকে তাদের জিপিএস ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের জিপিএস ব্যবহারের অনুমতি ভারত সরকারকে সে সময় দেয়নি। এর ফলে সময় পেরিয়ে গেছে, বিভিন্ন দেশ তাদের নিজস্ব প্রযুক্তিতে তাদের গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম চালু করেছে, যেমন গ্লোনাস রাশিয়ার নিজস্ব নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, চায়নার বিউডিউ, ইউরোপিয়ান ইউনিয়নের গ্যালিলিও। অনুরূপভাবে ভারত তাদের নিজস্ব প্রযুক্তিতে সম্পূর্ণরূপে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন নামে নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। এই নাভিক হচ্ছে কনস্টেলেশন অফ 7 স্যাটেলাইট। তার মধ্যে প্রথম যে স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল 1 জুলাই 2013 এবং সর্বশেষ যে স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে 12 এপ্রিল 2018। কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য এখনো পর্যন্ত নাভিক পুরোপুরি কাজ করতে সক্ষম হয়ে ওঠেনি। নাভিক যেদিন থেকে পুরোপুরি কাজ করতে সক্ষম হবে, ভারত তাদের নিজস্ব একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম পাবে এবং পুরোটাই দেশীয় প্রযুক্তিতে, তখন কিন্তু আর ইউএস এর তৈরি যে জিপিএস সিস্টেম সেটার উপর ভারতে নির্ভর করতে হবে না। এবার আমরা আলোচনা করব তার বিভিন্ন সেগমেন্ট গুলো, যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম গুলোর যে বিভিন্ন সেগমেন্ট, সেই সেগমেন্ট গুলো সম্পর্কে। There are 3 segments, that is space segment, control segment and user segment. এখন এই 3 সেগমেন্ট কিভাবে কাজ করছে? স্পেস সেগমেন্ট যেটা পুরোপুরি মহাকাশে রয়েছে, সেটা স্যাটেলাইট। এরকম 33টা স্যাটেলাইটের একটা কনস্টেলেশন করে ইউএস গভর্নমেন্ট মহাকাশে প্রেরিত করেছে। কিভাবে একটা প্রি ডিজাইনড অরবিট, 6টা অরবিট এর মধ্যে সেই স্যাটেলাইট গুলোকে প্রতিস্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইট গুলো প্রতিনিয়ত কন্ট্রোল সেগমেন্ট এবং ইউজার সেগমেন্টের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলছে এল ব্যান্ডের মাধ্যমে। এখানে নীল রঙের মাধ্যমে দেখানো হয়েছে স্পেস সেগমেন্ট প্রেরিত যে রেডিও অ্যাক্টিভ রেস, যেটা হচ্ছে এল ব্যান্ড। তো স্পেস সেগমেন্টে যে স্যাটেলাইট গুলো রয়েছে, সেই স্যাটেলাইট গুলোর মাধ্যমে এল ব্যান্ড কন্ট্রোল সেগমেন্টে আসছে, অন্যদিকে ইউজার সেগমেন্টে যাচ্ছে। এবার এই যে 3টা সেগমেন্ট রয়েছে, সেই 3টা সেগমেন্ট কিরকম ভাবে কাজ করছে এটা আমরা দেখে নেব। প্রথমে যে স্পেস সেগমেন্টের স্যাটেলাইট গুলো রয়েছে, সেই স্যাটেলাইটের দুটো পার্ট, একটা হচ্ছে অরবিটাল পার্ট, একটা হচ্ছে স্যাটেলাইট ভেহিকেল পার্ট। এখন স্যাটেলাইট ভেহিকেলের মধ্যে স্যাটেলাইট গুলো রয়েছে, সেই স্যাটেলাইট গুলো প্রতিনিয়ত এল ব্যান্ডের রেডিও অ্যাক্টিভ রেস পৃথিবীর দিকে প্রেরণ করছে, যেটা কন্ট্রোল সেগমেন্টের মাস্টার স্টেশন এবং মনিটর স্টেশনের মধ্যে, অন্যদিকে ইউজার সেগমেন্টের মধ্যে এসে ধরা পড়ছে।
আমরা এখানে দেখছি কন্ট্রোল সেগমেন্টের তিনটা পার্ট। একটা হচ্ছে মাস্টার স্টেশন, একটা হচ্ছে মনিটর স্টেশন, আর হচ্ছে গ্রাউন্ড অ্যান্টেনা। তিনটা পার্টের তিন রকম কাজ রয়েছে। কোনো একটা স্পেস থেকে প্রেরিত যে এল ব্যান্ড, সে এল ব্যান্ড মাস্টার স্টেশনে আসছে, অন্যদিকে মনিটর স্টেশনের দিকেও কিন্তু আসছে। এর ফলে মাস্টার স্টেশনের কাজটি হলো সেই স্যাটেলাইট গুলোর অবস্থান কিরকম রয়েছে, সেই স্যাটেলাইট গুলো তাদের সঠিকভাবে পারফর্ম করছে কিনা এবং স্যাটেলাইট গুলোর শারীরিক অবস্থা ঠিক আছে কিনা সেগুলোকে সর্বনিয়ত মনিটর স্টেশন এবং মাস্টার স্টেশন সেগুলো পর্যবেক্ষণ করে চলছে। এবার মনিটর স্টেশন যদি কোনো কারণে লক্ষ্য করে যে কোনো একটি স্যাটেলাইটের কোনো একটি জায়গায় বা কোনো একটি অংশে কোনো রকম কমপ্লেক্সিটি দেখা দিয়েছে বা কোনো রকম ভাবে যন্ত্র বিগড়ে গেছে বা কোনো অসুবিধার সৃষ্টি হয়েছে, তখন সঙ্গে সঙ্গেই মনিটর স্টেশন কন্ট্রোল স্টেশনকে কমান্ড পাঠিয়ে দিচ্ছে। মানে কিরকম কমান্ড পাঠিয়ে দিচ্ছে যে একটা ওই নির্দিষ্ট স্যাটেলাইটের কোনো একটি নির্দিষ্ট যন্ত্রের অসুবিধা দেখা দিয়েছে বা খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই মাস্টার স্টেশন কমান্ড পাঠাচ্ছে গ্রাউন্ড অ্যান্টেনাকে। এবার গ্রাউন্ড অ্যান্টেনা তৎক্ষণাৎ সেই স্যাটেলাইটকে এস ব্যান্ড নামক রেডিও অ্যাক্টিভ ওয়েভ পাঠিয়ে দিচ্ছে সেই নির্দিষ্ট স্যাটেলাইটকে। সে কমান্ড পাঠিয়ে দিচ্ছে স্টপ ব্রডকাস্টিং, অথবা যদি কোনো মেরামতির কাজ থাকে যেটা নিচ থেকে করা সম্ভব সেটা কিন্তু করানো সম্ভব হচ্ছে। অন্যদিকে ইউজার সেগমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত স্পেস সেগমেন্ট থেকে এল ব্যান্ডের রেডিও অ্যাক্টিভ ওয়েভ আসছে এবং ইউজার সেগমেন্টের যে জিপিএস ডিভাইস রয়েছে সেই ডিভাইসে কিন্তু ধরা পড়ছে। তার মাধ্যমে সেই ডিভাইসে XYZ অর্থাৎ ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং অল্টিটিউড তার সঙ্গে সময় আমরা নির্ধারণ করতে পারছি। এরপর বিভিন্ন স্পেস সেগমেন্ট এর সম্পর্কে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে স্পেস সেগমেন্টের মধ্যে আমরা দেখলাম 24 স্যাটেলাইট ভেহিকেল রয়েছে। সেই ভেহিকেল গুলো বা স্যাটেলাইট গুলো 6টি প্রিডিফাইন্ড অরবিটাল প্লেনের মধ্যে স্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটি স্যাটেলাইট 55 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লিনেশন রয়েছে রেসপেক্ট টু ইকুয়েটর। এবার যদি আমরা ইকুয়েটর ধরি, এরকম ভাবে সেই ইকুয়েটরের সঙ্গে 55 ডিগ্রি কোণ করে 6টি কি রয়েছে অরবিটাল প্লেন রয়েছে। প্রত্যেকটার স্পেস হয়েছে 60 ডিগ্রি, অরবিট সেপারেট বাই 60 ডিগ্রি এবং প্রত্যেকটা অরবিটাল প্লেনের মধ্যে 4টা করে কি রয়েছে না স্যাটেলাইট রয়েছে। এই 4টা করে স্যাটেলাইট প্রতিনিয়ত মুভমেন্ট করছে। আর এই অরবিটাল প্লেন গুলো এরকম ভাবে প্রিডিজাইন করা হয়েছে, এরকম ভাবে প্রিডিজাইন করা হয়েছে যার ফলে এই 24টা স্যাটেলাইটের মাধ্যমে সারা পৃথিবীর প্রত্যেকটা স্থানের সর্বদা পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। অন্যদিকে এই স্যাটেলাইট গুলো 20,200 কিলোমিটার এলিভেশনের উপর, অর্থাৎ পৃথিবী থেকে 20,200 কিমি উপরে স্থাপন করা হয়েছে। প্রত্যেকটা স্যাটেলাইটের অরবিটাল পিরিয়ড হচ্ছে 11 আওয়ার 55 মিনিটস। 5 to 8 satellites visible from any point of the earth. কোনো একজন যদি কোনো একটা পৃথিবীর কোনো এক প্রান্তে দাঁড়িয়ে থাকে তাহলে সেখান থেকে 5 থেকে 8টা স্যাটেলাইটের সিগন্যাল কিন্তু পাওয়া সম্ভব হবে। নেক্সট জিপিএস কনস্টেলেশন। এখানে দেখানো হয়েছে যে 6টি প্রিডিফাইন্ড অরবিটাল প্লেনের মধ্যে যে 24টা স্যাটেলাইট
বসানো হয়েছে, তো সেগুলো প্রতিনিয়ত কিভাবে ঘুরছে এবং কিভাবে কাজ করছে। GPS nominal constellation, 24 satellite in 6 orbital planes, 4 satellite in each planes, আর প্রত্যেকটা স্যাটেলাইট 20,200 কিলোমিটার এলিভেশন অল্টিটিউডের মধ্যে রয়েছে, আর ইকুয়েটরের সঙ্গে 55 ডিগ্রি ইনক্লিনেশন করে প্রত্যেকটা স্যাটেলাইট অবস্থান করছে। তার ফলে একটা এই অরবিটাল প্লেনগুলো এরকম ভাবে প্রিডিফাইন করে সাজানো হয়েছে, যার ফলে পৃথিবীর প্রত্যেকটা প্রান্ততে অ্যাটলিস্ট 4 to 8 স্যাটেলাইট এর সিগন্যাল পৌঁছে যাচ্ছে। এবার কোনো একটা স্থানের আমরা অবস্থান কিভাবে নির্ণয় করব? যদি আমরা স্যাটেলাইট 1 যার রেডিয়াস দেখানো হয়েছে নীল রঙের মাধ্যমে, এবার যে স্যাটেলাইট একটি স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা কোনো একটা অবস্থানের অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত বা তার উচ্চতাগত মান নির্ণয় করি, তাহলে সঠিকভাবে তার মান নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য কি হয়েছে, ট্রাইল্যাটেরেশন পদ্ধতিতে বা একটা গাণিতিক পদ্ধতি রয়েছে, গাণিতিক পদ্ধতির মাধ্যমে কোনো একটা স্থানের নিখুঁতভাবে তার অবস্থানিক মানটা নির্ণয় করা সম্ভব হয়েছে। যদি একটি স্যাটেলাইটের মাধ্যমে সে মান নির্ণয় করা হতো, তাহলে কি হতো? তাহলে হয় আমি এই স্যাটেলাইটের এখানে রয়েছি, না হলে এই প্রান্তে রয়েছি, না হলে এই প্রান্তে রয়েছি, অর্থাৎ এই বৃত্তের যে কোনো একটি জায়গায় তার আমার অবস্থান নির্ণয় করত। এবার যদি আরেকটি স্যাটেলাইট আছে, যেটা এই গ্রিন রঙের মাধ্যমে দেখানো হয়েছে, তাহলে এই প্রথম স্যাটেলাইটের একটা রেডিয়াস রয়েছে, দ্বিতীয় স্যাটেলাইটের একটা বৃত্ত রয়েছে। এই দুটো বৃত্ত কোন জায়গায় কাট করেছে? না এখানে এবং এই জায়গাটা। তাহলে এই দুটো জায়গার মধ্যে কোন একটা পার্টিকুলার জায়গায় আমার অবস্থান। এবার যদি তৃতীয় স্যাটেলাইট সেখানে সে কাট করে, তাহলে এখানে তিনটে স্যাটেলাইটের যেই জায়গাটা কাট করবে সেটাই হচ্ছে আমার সঠিক অবস্থান। তাহলে অ্যাটলিস্ট 3 স্যাটেলাইট প্রয়োজন আছে, তিনটে স্যাটেলাইটের সিগন্যাল প্রয়োজন আছে। তো তিনটে স্যাটেলাইটের যেই জায়গাটাতে কাট করবে সেটাই হচ্ছে আমার সঠিক এবং নিখুঁত অবস্থান। এর সঙ্গে যদি আর একটি স্যাটেলাইট এসে তার সেখানে সিগন্যাল প্রদান করে, তাহলে সেই স্যাটেলাইটের কাজ হবে এই পূর্বে নির্ধারিত যে তিনটি স্যাটেলাইট রয়েছে, সেই তিনটি স্যাটেলাইট যে নিখুঁত মানটি দিয়েছে, সেই নিখুঁত মানটিকে আবার পুনরায় এই চতুর্থ বা 4 নম্বর স্যাটেলাইটটি যে রয়েছে সেটা পর্যবেক্ষণ করবে এবং সেটা আরো নিখুঁত ভাবে যে জিপিএস ডিভাইস রয়েছে সেই ডিভাইসের মধ্যে প্রেরণ করবে। এই ছিল বেসিক কনসেপ্ট এবং কিভাবে একটি স্যাটেলাইট বা কোনো একটা অবস্থানের কোনো পৃথিবীর কোনো প্রান্তের অবস্থান নির্ণয় করার পদ্ধতি। যে পদ্ধতি, সেই পদ্ধতিটা পুরোপুরি একটা গাণিতিক পদ্ধতি, যেটা ট্রাইল্যাটেরেশন পদ্ধতি নামে পরিচিত। নেক্সট যে ম্যাপটি দেখানো হয়েছে, তো এখানে বিভিন্ন দেশে যে গ্রাউন্ড অ্যান্টেনা গুলো বা মনিটর স্টেশন গুলো বসানো হয়েছে সেগুলো দেখানো হয়েছে। এরকম একটি মাস্টার কন্ট্রোল স্টেশন রয়েছে আমরা জানি, যেটি কলোরাডোতে স্থাপন করা হয়েছে। অন্যদিকে 16টা মনিটর স্টেশন রয়েছে, আর রয়েছে 12টা গ্রাউন্ড অ্যান্টেনা। তো যেগুলো বিভিন্ন জায়গায় ইউএস গভর্নমেন্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কারণ সারা পৃথিবীতে তাদের এই গ্লোবাল পজিশনিং সিস্টেমটা কাজ করছে এবং বিভিন্ন জায়গায় তাদের এই অ্যান্টেনাগুলো, তাদের মনিটর স্টেশনগুলো বসানো হয়েছে, যাতে করে প্রত্যেকটি স্যাটেলাইট, তাদের যে 24টা স্যাটেলাইটের কনস্টেলেশন রয়েছে, সেই কনস্টেলেশনগুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু, গ্লোবাল পজিশনিং বা জিপিএস কিভাবে কাজ করছে তার বিভিন্ন সেগমেন্টগুলো।